স্বাগতম আমাদের আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশে থাকা এত শত যন্ত্রপাতির পেছনের কারিগর আসলে কে? হ্যাঁ, আজ আমরা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পের একদম প্রাণকেন্দ্রে থাকা একটি যুগান্তকারী টুল নিয়ে কথা বলবো, লেদ মেশিন। জানব এর রোমাঞ্চকর ইতিহাস, যান্ত্রিক কাঠামো এবং এর পেছনের দারুণ কিছু গাণিতিক হিসাব নিকাশ। চলুন সোজা ঢুকে পড়ি মূল আলোচনায়। এই লেদ মেশিনকে কিন্তু এমনি সমস্ত মেশিন টুলের জননী বলা হয় না। ব্যাপারটা একটু ভেবে দেখুন, কাঠ বা ধাতুকে নির্দিষ্ট আকার দেওয়ার ক্ষেত্রে এর যে বেসিক মেকানিজম, সেটাই পরবর্তীতে অন্যান্য অসংখ্য মেশিনের ভিত্তি হিসেবে কাজ করেছে। সত্যি বলতে এটি ছাড়া আধুনিক শিল্প বিপ্লবের কথা আমরা চিন্তাই করতে পারি না। আজকের পুরো জার্নিটাকে আমরা এই কয়েকটি ভাগে সাজিয়েছি, একদম ইতিহাস থেকে শুরু করে মেশিনের গঠন, কাজের ধরন, পেছনের অঙ্ক, দুই ধরনের লেদের স্পেশালিটি আর সবশেষে ভীষণ জরুরি কিছু সেফটি রুলস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্ব ১, সমস্ত মেশিনের জননী। চলুন দেখি কিভাবে এই আইকনিক মেশিনটা যুগের পর যুগ ধরে নিজেকে বদলে আজকের এই রূপে এসে দাঁড়িয়েছে। জানলে হয়তো অবাক হবেন, এই যন্ত্রের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ১৩০০ বা ৭০০ বছর আগে, প্রাচীন মিশর আর গ্রিসে। তখন কাঠের কাজ হতো মানুষের গায়ের জোরে। এরপর এক বিশাল লাফ, ১৭৯৭ সালে হেনরি মডসলে তৈরি করলেন স্ক্রু কাটিং লেদ, যা আধুনিক ভারী লেদের ভিত্তি গড়ে দেয়। আর এখন ১৯৫০-এর দশক থেকে তো কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সিএনসি প্রযুক্তির সাহায্যে এটি অবিশ্বাস্য রকমের নিখুঁত আর স্বয়ংক্রিয় হয়ে গেছে। পর্ব ২, লেদের গঠন। আচ্ছা, এতক্ষণ তো ইতিহাস শুনলাম, এবার চলুন দেখি একটা আস্ত মেশিন হিসেবে এটি কিভাবে দাঁড়ায়। একদম নিচ থেকে এর পার্টসগুলো একটু ঘেটে দেখি। শুরুতেই আসে লেদ বেড। এটা মূলত মেশিনের ফাউন্ডেশন, একদম খাঁটি কাস্ট আয়রন বা ঢালাই লোহার তৈরি। এই ভারী বেডটাই কিন্তু মেশিনের সব কাঁপুনি বা ভাইব্রেশন শুষে নেয়। আর এর উপরে থাকা ইনভার্টেড ভি আকৃতির গাইডওয়েগুলোর কাজ হল মেশিনের মুভিং পার্টসগুলোকে একদম পারফেক্ট অ্যালাইনমেন্টে চলতে সাহায্য করা। এবার একটু বাম দিকে তাকাই। এখানে আছে হেডস্টক, যার ভেতরে সযত্নে রাখা আছে মেশিনের হার্ট, মানে স্পিন্ডল। এই স্পিন্ডলই মূলত আপনার কাজ করার মেটাল বা ওয়ার্কপিসটাকে শক্ত করে কামড়ে ধরে রাখে এবং প্রয়োজন মতো বিভিন্ন স্পিডে ঘোরাতে থাকে। আর ডান দিকে থাকে টেলস্টক। মেটালটা যদি সাইজে অনেক লম্বা হয়, তখন সাপোর্ট দেওয়ার কাজটা এই টেলস্টকই করে। হেডস্টক আর টেলস্টকের ঠিক মাঝখানে বসে আছে ক্যারেজ। এটাকে আপনি মেশিনের স্টিয়ারিং হুইল ভাবতে পারেন। এটি কাটিং টুলকে ধরে রাখে আর গাইডওয়ের ওপর দিয়ে স্লাইড করে টুলটিকে নিখুঁতভাবে সামনে পেছনে এগিয়ে নিয়ে যায়। পর্ব ৩, লেদ অপারেশন আয়ত্ত করা। পার্টসগুলো তো দেখলাম, কিন্তু এই শক্তপোক্ত লোহার টুকরোগুলো একসাথে মিলে একটা মেটালকে কাটে কিভাবে? আপনার মনেও নিশ্চয়ই প্রশ্নটা জাগছে, তাই না? থিওরিটা কিন্তু খুব সিম্পল। এখানে মেটেলটাকে দ্রুতগতিতে ঘোরানো হয় আর তার গায়ে একটা শক্ত সিঙ্গল পয়েন্ট কাটিং টুল চেপে ধরা হয়। ব্যাস, ঘর্ষণের চোটে অপ্রয়োজনীয় মেটেলগুলো কুচি বা চিপস হয়ে কেটে বেরিয়ে আসে। আর এই প্রক্রিয়ার সবচেয়ে বেসিক কাজটার নামই হল টার্নিং। একটা নলাকার ধাতুর বাইরের অংশটা ছিলে এর ব্যাস কমানোটাই হল টার্নিং। আমাদের প্রতিদিনের জীবনে দেখা নাট বোল্ট বা গাড়ির অ্যাক্সেলের মতো নিখুঁত প্রতিসম শেপগুলো কিন্তু এই টার্নিংয়েরই ম্যাজিক। তবে লেদ কিন্তু শুধু টার্নিং করেই থেমে থাকে না, এর ভাণ্ডারে আরও অনেক চমক আছে। ধরুন, ফেসিং করে কোনো কিছুর মাথা একদম সমান করে ফেলা, কিংবা ড্রিলিং বা বোরিং করে গর্ত করা। ডাম্বেলের হাতলের মতো খসখসে ডায়মন্ড গ্রিপ তৈরি করতে চাইলে আছে নার্লিং প্রসেস। এমনকি স্ক্রুর মতো পেঁচানো খাঁজ তৈরি করতে থ্রেড কাটিং, সবই এই এক মেশিন দিয়ে করা সম্ভব। পর্ব ৪, মেশিনিংয়ের গণিত। হ্যাঁ, এখানে কেবল গায়ের জোর খাটালেই চলে না, মেশিনিং রীতিমতো একটি সুনিয়ন্ত্রিত গাণিতিক প্রক্রিয়া। একটু ভাবুন তো, পলিশিংয়ের মতো কাজ করার সময় এই মেশিনের স্পিন্ডল মিনিটে ১৫০০ থেকে ১৮০০ বার পর্যন্ত ঘোরে। মানে আমাদের ওয়াশিং মেশিনের স্পিন সাইকেলের চেয়েও অনেক বেশি স্পিড। এর ভেতরে কি পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কাজ করে, জাস্ট একবার চিন্তা করে দেখুন। আর এই অতিকায় শক্তিকে কন্ট্রোল করা হয় কিছু স্পেসিফিক ফর্মুলা দিয়ে। এখানে কাটিং স্পিড, ফিড রেট আর মেটেরিয়াল রিমুভাল রেট, এই তিনটার মধ্যে একদম পারফেক্ট ব্যালেন্স রাখতে হয়। ব্যালেন্স ঠিক থাকলে একদিকে যেমন সারফেস ফিনিশিং দারুণ হয়, অন্যদিকে অতিরিক্ত গরমে টুল গলে যাওয়া বা নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পায়। পর্ব ৫, ইঞ্জিন বনাম টারেট লেদ। আমরা যদি বড় বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই, দেখব কাজের ধরন অনুযায়ী লেদ মেশিনের ধরনও বদলে যায়। ইন্ডাস্ট্রিতে মূলত দুই ধরনের লেদ বেশি দেখা যায়। ইঞ্জিন লেদ হল অলরাউন্ডার, যে কোনো ধরনের টুকটাক বা কাস্টম কাজের জন্য
একদম পারফেক্ট, কিন্তু এর সেটআপ পুরোটাই ম্যানুয়াল। অন্যদিকে ট্যারেট লেথ হলো মাস প্রোডাকশনের বস। অটোমেটেড টুল চেঞ্জিংয়ের কারণে হাজার হাজার পিস প্রোডাক্ট বানাতে এর জুড়ি মেলা ভার। পার্থক্যটা খুব সহজেই বোঝা যায়। ইঞ্জিন লেদে থাকে একটা সিঙ্গল টুল পোস্ট, আর টারেট লেদে থাকে একটা অটোমেটিক ঘোড়ার মতো টারেট, যেখানে একসাথে অনেকগুলো টুল বসানো যায়। এর মানে হলো কাজের মাঝখানে ম্যানুয়ালি টুল বদলানোর কোনো ঝামেলাই নেই। তাই হুবহু একই পার্টস প্রচুর পরিমাণে এবং দ্রুত বানানোর ক্ষেত্রে টারেট লেদ অনেক বেশি এফিশিয়েন্ট। পর্ব 6 মেশিনিংয়ের ক্ষেত্রে জরুরি নিরাপত্তা। এত স্পিড আর পাওয়ার নিয়ে যখন কাজ হচ্ছে তখন সেফটি নিয়ে কিন্তু কোনোভাবেই আপোষ করা চলে না। প্রচণ্ড বেগে ছুটে আসা ধারালো মেটাল চিপস বা চলন্ত পার্টসের মারাত্মক বিপদ থেকে বাঁচতে প্রতিরক্ষামূলক গগলস পরাটা একদম মাস্ট। চাক টাইট দেওয়ার পর চাকি বা চাবিটা 1 সেকেন্ডও দেরি না করে সরিয়ে ফেলতে হবে। ঢিলে ঢালা জামাকাপড় পরা বা চুল খোলা রাখা যাবে না, আর গরম চিপস তো ভুলেও খালি হাতে ধরা যাবে না। মনে রাখবেন, একটি পরিষ্কার এবং নিয়ন্ত্রিত কাজের পরিবেশই পারে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে। তাহলে আজকের এই বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? আমরা যতই স্মার্ট ফ্যাক্টরি বা ফিউচার সিএনসি প্রযুক্তির দিকে এগিয়ে যাই না কেন, একটা জিনিসকে অক্ষের চারপাশে ঘুরিয়ে আকার দেওয়ারই প্রাচীন কনসেপ্টটাই কিন্তু গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ের আসল হার্টবিট। একটু ভেবে দেখুন তো, লেদ মেশিনের এই বেসিক প্রিন্সিপালগুলো ভবিষ্যতে স্বয়ংক্রিয় উৎপাদন শিল্পকে আরও কতটা দূর নিয়ে যেতে পারে? আজ আমরা যে আধুনিক ও আরামদায়ক জীবনযাপন করছি, এই একটিমাত্র যন্ত্র ছাড়া তা কি আদৌ সম্ভব হতো? প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।